আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘ সাধারণ পরিষদে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, সেখানে ওনার সঙ্গে বেশ কয়েকটা মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ওনার বৈঠক হয়েছিল এবং সেখানে নানা রকম বিষয়ে আলাপ আলোচনা হয়েছিল। সেই আলাপ আলোচনার প্রেক্ষিতে রিসেন্টলি আজকেই আমরা জানতে পারলাম যে 6টা সংস্থা ডক্টর ইউনূসকে একটা চিঠি লিখেছেন। সেই সংস্থাগুলি হলো সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, ফর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, টেক গ্লোবাল ইনস্টিটিউট। এই 6টা সংগঠন মিলে একসঙ্গে একটা যৌথ চিঠি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং সেখানে তারা বলেছেন যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির সামনে কীভাবে কী করা উচিত না, এবং তাদের চোখে কোনগুলো সমস্যা মনে হচ্ছে, কোনগুলি বিষয়ে তাদের আপত্তি আছে, এগুলো তাদের অবজারভেশনগুলো ওই চিঠিতে ওনারা তুলে ধরেছেন এবং তারপর তারা সেখানে 12টা সুপারিশ করেছেন। এই সংস্থাগুলো এই চিঠিটা, এই সুপারিশগুলো এগুলো প্রকাশিত হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের যে ওয়েবসাইট আছে সেখানে। তো এই চিঠির অন্যান্য বিষয়, অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে, গণমাধ্যমের যে স্বাধীনতা সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, রাজনৈতিক কর্মীদেরকে বিভিন্নভাবে যে হেনস্থা করা হচ্ছে নানা রকম মিথ্যা মামলা দিয়ে, সেগুলি নিয়ে বলা হয়েছে। অনেক কিছু আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে ডক্টর ইউনূসের কিছু প্রশংসাও করা হয়েছে। তো প্রশংসাগুলো আপনারা পড়ে নিন, সমালোচনাগুলোও পড়ে নিন। আমি এত লম্বা আলাপ করতে 12টা নিয়ে আলোচনা করতে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে। অতক্ষণ সময় আপনারাও দিবেন না, আমিও নিতে পারবো না। আমি কেবল 2টো পয়েন্ট নিয়ে কথা বলবো, যে 2টো পয়েন্ট নিয়ে আমি অনেক দিন ধরেই কথা বলে আসছি। সেটার একটা হলো এই যে মামলা মোকদ্দমা, এক একটা মামলায় 200-300 লোককে বাদী করা হচ্ছে। একটা হত্যা মামলা হয়েছে, আপনি 40 জন আর্টিস্টকে মামলায় বাদী করে দিলেন। হত্যা মামলা না, মিরপুরে একটা ঘটনা বলি, মিরপুরে একটা হত্যা প্রচেষ্টা মামলা হয়েছে, তাকে নাকি হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছিল। সেই মামলায় 1 নম্বর আসামি হলো শেখ হাসিনা, 2 নম্বর আসামি হলো আসাদুজ্জামান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রী ওই সময়ের, এবং সেখানে 40-50 জন শিল্পীকে দেওয়া হয়েছে। আরেকটা মামলা হলো উত্তরাতে, সেখানে 50-60 জন সাংবাদিকের নাম দিয়ে দেওয়া হয়েছে, এরা সবাই আসামি। এবং সমস্যাগুলি কি হয়েছে, এরা যেই সঙ্গে একটা ষড়যন্ত্রে এতজন সাংবাদিক কখনো একটা হত্যা প্রচেষ্টা মামলায় থাকতে পারে? এটা হয়? ওটা তো হয় না। তারপর দিয়েছে এবং তাদের বিরুদ্ধে এখন চলছে হয়রানি। তাদের হয় লুকিয়ে থাকতে হচ্ছে, অথবা ধরা পড়লে জেলে থাকতে হচ্ছে, জামিনও হচ্ছে না। তো এই যে এগুলো কি? এগুলো আসলে হয়রানি করার জন্য। হয়রানি করা হচ্ছে রাজনীতিবিদদের, হয়রানি করা হচ্ছে গণমাধ্যম কর্মীদের, অনেককে হয়রানি করা হচ্ছে। তো এখন এই ধরনের মামলার বিষয়গুলো ব্যাপারে এই সংগঠনটা নিজেরা বলেছে এবং সেখানে কি বলেছে, এটা হলো ওদের 8 নম্বর যে সুপারিশটা, সেই সুপারিশে আছে। সেখানে তারা বলেছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করতে বলছে, যে অন্তর্বর্তীকালীন সরকারকে আগস্ট 2024-এর পরে, আগে ও পরে দায়ের হওয়া সব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা পর্যালোচনা করে বাতিল করতে হবে, বিশেষ করে যেগুলোর কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। এই সরকার আসার আগেও যেগুলো হয়েছে, যেগুলো আওয়ামী লীগ সরকার করেছিল, ওগুলোও তারা বলছে যে পর্যালোচনা করে বাতিল করতে বলেছে। অনেকগুলো কিন্তু বাতিল হয় না। বিএনপির অনেকে কিন্তু এখনও নিয়মিত হাজিরা দিয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগ আমলে করা মামলায় বিএনপির অনেক লিডার এখনও কিন্তু আদালতে যে হাজিরা হচ্ছে। কি দরকার? এগুলো একটা পর্যালোচনা করে বাতিল করে দেন। কেন মানুষকে ভোগান্তি দিতে পারছেন আপনারা? আর পরে যেগুলো হয়েছে এগুলো তো আপনারা সবাই জানেন, যে একটা মামলা হত্যা প্রচেষ্টা, অমুকের গুলি লাগছে, অথবা অমুকের একটা সরা গুলি লাগছে, ওই মামলায় হয়তো 200 লোককে আসামি করছেন। আসামি হতে পারে, আপনি 5 জন 10 জনকে করেন, 200 লোক মিলে এটা কাজ করছে, এটা কি হয় নাকি? এটা কি বিশ্বাসযোগ্য? কেউ বিশ্বাস করবে না। এবং মাঝখানে আমরা দেখলাম, ওই জেডাই খান পান্না নামে একটা মামলা করা হয়েছিল। জেডাই খান পান্না বাদীকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি কি জেডাই খান পান্নাকে চেনেন? উনি তাকে চেনেও না। তো আপনি তাহলে যাকে চেনেন না তার নাম কি করে দিলেন? আমাকে উকিলরা বলেছে, উকিলগুলি কারো বিএনপি এবং জামাতের উকিলরা নাকি তাকে প্ররোচিত করেছে এই নামগুলি বসানোর জন্য। তো বোঝাই যায়
এই সমস্ত ক্ষেত্রে আমি বলেছিলাম যে যারা এই মামলাগুলি করতে পরিচিত করে সেই লোকগুলিকে আগে ধরা উচিত, ধরলেই এই ধরনের মামলা থেমে যেত। কিন্তু আমাদের খুব বিজ্ঞ আইন উপদেষ্টা উনি বলেছেন যে জনগণ যেহেতু মামলা করার অধিকার আছে, কিছু বলা যাবে না। তো মামলা করার অধিকার জনগণের আছে, আদালতের জামিন দেওয়ার অধিকার আছে। যে এই সমস্ত জনগণ, উকিল, বিএনপির উকিল, জামাতের উকিল, ওনারা তাদের অধিকার পালন করতেছেন, আর বিচারক কেন জামাতের অধিকারটা আপনার জামিন দেওয়ার অধিকারটা তারা কেন পালন করেন না? এটা অবশ্য বলা বড় কঠিন, এটা আইন উপদেষ্টা বলতে পারবেন। যাই হোক, এগুলি চলছে। 9 নম্বর যে প্রস্তাবটা তাদের ছিল, সেই প্রস্তাবটা একটু গুরুত্বপূর্ণ, ওইটা আমি আসলে পড়ে শোনাচ্ছি এখন। 9 নম্বর প্রস্তাবে বলা হয়েছে যে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে সেটাকে প্রত্যাহার করতে বলা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কেন? সে ব্যাখ্যাও আছে। ব্যাখ্যাটা তারা বলেছে যে এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে। এবং কথা বলতে যে তারা জাতিসংঘের যে একটা ওদের যে একটা গ্রুপ আসছিল, ফ্যাক্ট ফাইন্ডিং একটা প্রতিবেদন তারা দিয়েছিল, যে এই বছরের জানুয়ারিতে তারা এসে ফেব্রুয়ারিতে প্রতিবেদন দিয়েছিল। সেই প্রতিবেদনের কথা তারা উল্লেখ করেছে। তারা বলেছে যে জাতিসংঘের ফেব্রুয়ারি 2025 সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ যদি দেশে আপনি একটা গণতান্ত্রিক শাসনের প্রতিষ্ঠা করতে চান, পুনরুত্থান ঘটাতে চান, তাহলে আপনাকে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আর যাই হোক গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। অনেকে মন খারাপ করতে পারেন যে না, করতে হবে, ফ্যাসিবাদ, অমুক তমুক, আপনি যা ইচ্ছা তাই বলেন, কোনো সমস্যা নেই, এটা আপনার অধিকার, আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু তার সমালোচনা করারও আমাদের গণতান্ত্রিক অধিকার। এই যে কাজটা করেছেন, কেন করেছেন? বলেছেন কি আওয়ামী লীগের বিচার হবে, করেন বিচার, বিচারে কোনো আপত্তি নাই, বিচার করেন। তো বিচারটা শুরু করেছেন, মামলা হয়েছে কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে? এখনো হয় নাই। কেন হয় নাই? আপনি মামলা করেন, মামলা করে যদি বিচার বিভাগীয় সিদ্ধান্ত হয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করেন, আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু আপনি নির্বাহী আদেশে বিচার হবে কথা বলে আওয়ামী লীগের সমস্ত ধরনের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে রেখেছেন, এটা আপনি অন্যায় করেছেন, এটা আপনি অন্যায় করেছেন, এটা ঠিক করে নাই। এই কথাটাই কিন্তু ওরা বলছে, এবং ওরা বলছে যে এই নিষেধাজ্ঞা যেটা দেওয়া হয়েছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার হবে এই দেশে? অবিলম্বে প্রত্যাহার করা সম্ভব? আওয়ামী লীগের নিষিদ্ধ করার পিছনে দাবিটা মূলত কাদের ছিল? হাসনাত আবদুল্লাহ এবং তার মধ্যে কিছু কিছু লোকজন তার সঙ্গে মিলে তারা এই দাবিটা তুলেছিল। যারা দাবি তুলেছিল রাজনৈতিক বিচারে এই বাংলাদেশের জনগণের মধ্যে তাদের অবস্থান কোথায় এখন? কাজেই কে দাবি তুললো, কীভাবে দাবি তুললো, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আপনার লক্ষ্যটা কী। আপনার লক্ষ্য হলো দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, এবং সেটা করার ক্ষেত্রে আপনি পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। এ কথাটা শুরুর থেকে আমি বলছি। বলাতে অনেকে আমাকে বলে আমি নাকি আওয়ামী লীগের দোষর হতে পারি। ভাই, আপনারা যখন বলছেন কেয়ার করা, আপনাদের মুখটা বন্ধ করতে পারবো না, কিন্তু প্রশ্নটা হলো আপনি আমাকে থামাই দেন, কোনো সমস্যা নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, সেটাও কোনো সমস্যা নাই, কিন্তু সারা বিশ্বকে আপনার এই কাজটাকে ডেমোক্রেটিক প্রসেস বলবে কিনা, আপনার এই কাজটাকে তারা কি গণতন্ত্র হিসেবে মানবে কিনা? আপনি একা একা বাস করতে পারবেন? আপনাকে দুনিয়া নিয়ে চলতে হবে না? যা হোক, আমি আশা করব তারপরও সবার শুভবুদ্ধির উদয় হোক, দেশ গণতন্ত্রের ধারায় ফিরে আসুক।